যেটা ছিল একটা শয্যাদৃশ্য ছিল, যেটা আমার আমি পরিষ্কার বলেছিলাম যে ওই রকম শয্যাদৃশ্য থাকলে আমি অভিনয় করব না। কেন টোটা, কি ব্যাপার টোটা, এ তো তেমন উল্লেখযোগ্য কোনো কাজ করেনি গত 7 বছর। বলি কি বলছেন স্যার, ইউ আর লুকিং অ্যাট দ্য ফিউচার সিএম অফ তামিলনাড়ু। আমাকে তখন বলেছিল মুম্বাইতে আমি নিজেকে রিপিট করব না, আমি একদম এই ব্যাপারে। এরা না অসম্ভব সাহসী একটি জেনারেশন, তারা নিজেদের শর্তে বাঁচতে চায়। কেউ কিছু আরোপ করে দেবে তাদের উপর, কিছুতেই মেনে নেবে না। তিনি এখন টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা। ছবি বানানোর সময় পরিচালকদের মাথায় তিনি ফিরে ফিরে আসেন। আনন্দবাজার.com-এর সঙ্গে নানা বিষয় নিয়ে আড্ডায় টোটা রায়চৌধুরী। টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা, সবটা সামলাচ্ছেন কিভাবে? এই কাজের জোয়ার এই প্রথম আমার জীবনে এত পরপর কাজ, আমি এতটা আশীর্বাদ ধন্য হইনি কোনোদিন। তো হচ্ছে, তো ম্যানেজ করার চেষ্টা করছি। একটা জিনিসই মনে হয় যে ঈশ্বর সব কিছুরই ব্যালেন্স করে দেন, খারাপ সময়টাকেও পরবর্তীকালে ভালো সময় দিয়ে ব্যালেন্স করে দেন। সব সময় আমার অতীত আমাকে অনুপ্রাণিত করে, আমার ব্যর্থতা আমায় শিক্ষা দেয়। কোনো কিছু আমি আগামী দিনে ভালো কিছু হবে দেখতে পাচ্ছি না, তখন আমি অতীতে ফিরে যাই, তখন দেখি এর থেকেও তো খারাপ সময় আমি পার করেছি এবং এখন অনেক ভালো সময় বিচরণ করছি। তো তখন মনে হয় যে সব কিছু ট্রানজিয়েন্ট, সব কিছুই মানে আসবে চলে যাবে, নিজেকে শক্ত থাকতে হবে। গয়নার ব্যবসায় না গিয়ে অভিনয়ে আসার সিদ্ধান্ত। আমাদের পারিবারিক ব্যবসা, যৌথ পরিবার, এবং যেহেতু তৃতীয় প্রজন্মের সবচেয়ে মানে বড় ছেলে আমি, সেহেতু আমার উপর প্রত্যাশা ছিল, চাপ ছিল। বাবা একটা কথাই বলেছিলেন যে দেখো, দু নৌকায় পা দিয়ে চলা যাবে না, তোমাকে কোনো একটি বেছে নিতে হবে, না হলে জীবনে তুমি সুখ পাবে না, যাই পাও, এবং সাফল্য পাবে না। রিস্ক নিতে হবে, ভেবে নাও কী করবে। তখন কয়েকদিন ভেবে আমি ঠিক করলাম যে না, আমি পেশাদার অভিনেতাই হব। পিওরিটি অফ পারপাস থাকা উচিত। তারপর পারপাসটা কি, তার প্রতি আমি যেন সম্পূর্ণরূপে সমর্পিত থাকি। প্রডিউস করা, ব্যবসা করা, অন্য কিছু করা আমার আমার পিওরিটির পক্ষে সঠিক হবে না। আমার পারপাস হচ্ছে অভিনেতা হওয়া, আরও অভিনয়ের আরও উচ্চ স্তরে বিরাজ করা, আরও নতুন নতুন কিছু শেখা, আরও নিজেকে ভাঙা গড়া করা। তো সেইটা অন্য জায়গায় যদি আমি মনোনিবেশ করে ফেলি, তাহলে যে সময়টা আমি অভিনয়ের পেছনে দিতাম সেটা দিতে পারবো না। কাজেই আমি অন্য কিছু করে নিই। ব্যক্তিগত জীবন আড়ালে রাখা। আমি আমার অভিনয় সত্তা, আমার অভিনয় শৈলী আমি মানুষের কাছে, দর্শকদের কাছে তুলে ধরব। বাকি অন্য কিছু সব থাকবে আমার ব্যক্তিগত জীবন, সেটা ব্যক্তিগতই রাখব। আমি দুটোকে কোনোদিন মেলাইনি বলেই হয়তো আমার ব্যক্তিগত জীবনে ঈশ্বরের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে আজ পর্যন্ত আমি সুখী। আচ্ছা, আমি শুনলাম তুমি হলিউডের অফারও ফিরিয়েছো, সেটা কি চরিত্রের জন্য, যে ছোট স্প্যান বা? না, চরিত্রটা বেশ বড়ই ছিল, যেটা ছিল একটা শয্যাদৃশ্য ছিল, যেটা আমার আমি পরিষ্কার বলেছিলাম যে ওই রকম শয্যাদৃশ্য থাকলে আমি অভিনয় করব না। হলিউডের ওই প্যাটার্নে শয্যাদৃশ্য, তো আমি বললাম যে না, এটা আমি পছন্দ করি না, আমার স্ত্রী পছন্দ করে না, আমি এটা করতে পারবো না। তো তুমি ইদার ইউ ড্রপ দ্য সিন অর ইউ ড্রপ মি। আমি অবশ্য জানি যে এটা প্রফেশনালি করা যায়, আর এখন তো অনেক, তো যেটা আমার অর্ধাঙ্গিনীর পছন্দ হয় না সেটা আমি কেন করতে যাব, যেটা তাকে মনোকষ্ট দেয় আমি কেন করব সেটা। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে। দর্শক নতুন কি পাবেন? নিরপেক্ষভাবে বিচার করে বলছি, আমার ছবিতে কী কী, আমাদের ছবিতে কী কী আছে। আমরা ইতিহাস তুলে ধরেছি, কিন্তু এমন একটি ফরম্যাটে, সেটা আধা বাণিজ্যিক এবং আধা অন্য ধারা, সেই রকম একটি পটভূমিকা, সেরকম একটি পরিকাঠামোয় আমরা ছবিটা তৈরি করেছি। খুব ভালো অভিনেতা অভিনেত্রীদের সমাগম এই ছবিতে। এটা একজন সুপারস্টারের কামব্যাকও হিসেবে আপনারা দেখতে পারেন, এবং সেই সুপারস্টার কিন্তু তার পরিচিত অবতারে আসেননি, তার পরিচিত রূপে আসেনি, কিন্তু কাজ করতে গিয়ে আমি একটা অন্য জিতকে আবিষ্কার করেছি। সে অনুভূতিপ্রবণ, সে খুব মজা করতে ভালোবাসে, অথচ ফিলসফিক্যালি ইনক্লাইন, অনেক পড়াশোনা করে আধ্যাত্মিকতা নিয়ে, ফিলসফি নিয়ে, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, পারফেকশনিস্ট, নিজেকে নিরন্তর ভাঙছে, গড়ছে, চেষ্টা করছে আরও পারফেক্ট হওয়া, উচ্চারণটা পারফেক্ট হবে, অভিনয়টা পারফেক্ট হবে। বারবার জিজ্ঞেস, কী মনে হলো তোমার, আরেকটা কী করা দরকার? আলাম তুমি সুপারস্টার, তুমি আমায় জিজ্ঞেস করছো, না 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 তুমি বলো।
তাহলে আরেকবার করবো, এই আরেকবার করবো, শটটা দেবে, হ্যাঁ অফকোর্স দেবো। আমি খুবই ব্যক্তিগতভাবে আমি খুবই ইমপ্রেসড ওকে দেখে। 3টি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, বাংলা কোথায় পিছিয়ে বলে মনে হয়? খুব অনেস্টলি বলছি, আমরা আমাদের স্ট্রেংথটা ভুলে গেছি। আমাদের শক্তি কোথায়? আমাদের শক্তি হচ্ছে গল্প বলাতে। পৃথিবীতে একমাত্র জাতি যে সিনেমাকে এখনো বই বলি। বইটা কেন বলি? কারণ আমরা গল্প, আমরা পাবলিশড ওয়ার্ক নিয়ে ছবি করতাম, আমরা গল্প নিয়ে ছবি করতাম। আমাদের উচিত সেই গল্পে ফিরে যাওয়া, আমাদের ইতিহাসে ফিরে যাওয়া, আমাদের শিকড়ে ফিরে যাওয়া। আমাদের কোনো কালই বড় বাজেট ছিল না, আমাদের ছিল গল্প বলা, গল্প বলিয়েরা খুব বড় মাপের ছিল এবং অভিনেতা অভিনেত্রীরা খুব বড় মাপের ছিল। টেকনিক্যাল কাজের লোক, কাজ জানা লোক, আমাদের বাঙালির মস্তিষ্ক খুবই উর্বর, সেই কাজ জানা লোকের সংখ্যা প্রচুর ছিল, পড়াশোনা জানা লোকের সংখ্যা খুব বেশি ছিল। জালিয়াতিটা কম, প্যাশনটা ফিরে পেতে হবে। কিন্তু আমি চাই সেই সব লোকদের দেখতে, এই গল্পটা পড়েছি, গল্পটা বলতে হবে। এইখান থেকেই উৎসটা হোক আমাদের একটা গল্প বলার ইচ্ছে থেকে। সেই জায়গা থেকে যদি আমরা বীজ বপন করি তাহলে সে মহিরুহ হয়ে দাঁড়াবে। থালাপতি বিজয়ের সঙ্গে একটি কাজও তোমার রয়েছে, তো আজ তো তিনি মুখ্যমন্ত্রী, তো তুমি কিভাবে তাকে দেখেছিলে একটু যদি বলো। একটা ছবি করেছিলাম কাত্তি বলে। তো বিজয় তখন কলকাতা দিয়ে শুরু হয়েছিল, তখন একটু নিজের মতো থাকতেন উনি স্বাভাবিকভাবে, আমার সঙ্গে আলাপ না, এবং উনি খুব চুপচাপ একা থাকতে পছন্দ করেন। তারপর আমরা রাজামন্ড্রিতে সেন্ট্রাল প্রিজনে গেছিলাম কাজ করতে। তো একদিন একটি শর্ট ছিল যেখানে প্রায় 1 পাতার ডায়লগ, প্রায় পুরোটাই আমার, ও মাঝে মাঝে ওয়াই, ওয়েন, নো, সরি, এইরকম কিছু একটা ছিল। তো গেছি, তখন ডিরেক্টর মুরুগাডস, যিনি গজনীর ডিরেক্টর, আরও বেশ কয়েকটা হিন্দি ছবি করেছেন, তিনি আমাকে জিজ্ঞেস করলেন, স্যার আপনি পড়ে নিয়েছেন তো? বললাম হ্যাঁ। 1 শটে যাই? হ্যাঁ। বিজয় পড়ছিল স্ক্রিপ্ট, ফাট করে তাকালো আমার দিকে, এই বললাম 1 শটে যাও। তা বললাম আমি কিউ দেবো। এবার সবাই হাঁ, প্রায় 200-250 জন ইউনিট হাঁ করে মুখ চাপাচাপি করছে, কারণ উনি কাউকে কিউ দেন না। ওদের তো কিউ দেওয়ার লোক, আমাদের এখানেই কেউ কিউ দিতে চায় না, অ্যাসিস্ট্যান্টরা কিউ দিয়ে দেন। শটটা হয়ে যাওয়ার পর মুরুগাডস এরকম বসেছিলেন মনিটরের সামনে, উঠে দাঁড়িয়ে হাততালি দিলাম, গুড শট। বিজয় তখন ভেরি গুড শট। শটটা হয়ে গেল, বাইরে বসে আছি, তখন বিজয়ের এক অ্যাসিস্ট্যান্ট কাম সেক্রেটারি সবসময় থাকে, এসে বললাম স্যার ডাকছে। আনলাম যে কেন? বলছি না স্যার ডাকছে। ঠিক আছে, গেলাম, গিয়ে বললাম, তখন বললো যে স্যার বসুন। আমাকে স্যার বলছে, আমি বেশ অবাক বলছে স্যার বসুন, কফি, আপনাকে কফি দিতে পারবো না? হ্যাঁ। তো কফি খেতে খেতে আমার জিজ্ঞেস করছে আপনি কোথায় অভিনয় করেন, কি কি কাজ করেছেন? বলে খুব ভালো লাগলো এই শটটা দিয়েছেন, জিজ্ঞেস করে তারপর থ্যাংক ইউ বলে বেরিয়ে এসেছি। এবার যখন বেরোচ্ছি তখন অ্যাসিস্ট্যান্টরা জিজ্ঞেস করছে, বিজয় স্যারের সঙ্গে কি কথা বললেন? বিজয় স্যার আপনাকে কফি খাওয়ালো? কি বললো? কি? আনলাম তোমরা এমন করে বলছো কেন? তো তোমরা তো রোজ দেখো, ও তো একজন মানে অ্যাক্টার। বলছে কী বলছেন স্যার, ইউ আর লুকিং অ্যাট দ্য ফিউচার সিএম অফ তামিলনাড়ু। আমাকে তখন বলেছিল। তো আমি এখন যখন ফিরে তাকাই, ফিরে দেখি, ভাবি যে মানুষটা কত উদার, কত ডাউন টু আর্থ, কত ভালো, কত কিছু শেখা যায় মানুষটা থেকে, এবং যোগ্য লোককেই তামিলনাড়ু সিএম হিসেবে চয়ন করেছে। মঞ্চ, ছোট পর্দা, বড় পর্দা, অভিনয়ের ধরন বদল করেন? এটা নয়, কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা। ফিল্মে যেরকম অভিনয় করি বা সিরিজে যেরকম অভিনয় করি, সেই ধরনের অভিনয় করে যে মানুষের কাছে জনপ্রিয় হওয়া যায়, সেটা তো আমরা প্রত্যেকেই যারা শ্রীময়ী রং অভিনেতা অভিনেত্রীরা ছিলাম সেটা তো প্রমাণ করে দিয়েছে। সাধারণভাবেও করা যায়, লেখার উপর নির্ভর করে এবং পরিচালকের উপর নির্ভর করে। টেলিভিশন অনেক সময় একটু উচ্চকিত করতে হয়, তার বড় কারণ হচ্ছে মানুষ ঘরের কাজ করতে করতে টেলিভিশন দেখে, তো এমন সময় ড্রামাটা যদি বিল্ড আপ করে যায়, কাজ ছেড়ে দেখতে শুরু করে। আবার অভিনয়ের ক্ষেত্রে যেটা আমি করে থাকি সেটা হচ্ছে আমি ডিরেক্টরস অ্যাক্টর, দিস ইজ এ ডিরেক্টরস মিডিয়াম। আমি ডিরেক্টরের উপর ছেড়ে দিই, উনি ঠিক যেভাবে গাইড করেন আমি ঠিক সেইভাবে করি। উনি যদি বলেন একটু করো, আমি তুলে দিই, যদি বলেন না দরকার নেই নর্মাল করো, নর্মাল করি। আমি শুরু করি একটু বেশি করে, অনেকে বলে এই না না একটু কমা, একটু কমা, একটু কমা, একটু বাড়ে, একটু কমা, করতে করতে একটা ব্যালেন্স পেয়ে যাই, বলি এবার এটা মেনটেন করে যাবো। তো বলে ফেলুদা চরিত্র জীবনের মোড় ঘোরালো? ফেলুদায় সিলেক্টেড হওয়াটা টার্নিং পয়েন্ট। সেই সময় তার আগে 7 বছর বাংলা ইন্ডাস্ট্রিতে আমার খুব একটা ভালো কাটেনি। তো সৃজিত মুখার্জি যখন ফেলুদা হিসেবে আমাকে চয়ন করলো, তারপরে হঠাৎ করে
মানুষের ইন্টারেস্টটা বললো আচ্ছা কেন টোটা, কি ব্যাপার টোটা, এ তো তেমন উল্লেখযোগ্য কোনো কাজ করেনি গত 7 বছর। প্রচুর বিতর্ক হয়েছিল হ্যাঁ, অনেকে অনেক কিছু বলেছিল, বাট সেটা থাকেই স্বাভাবিকভাবে, আমি তাদের দোষ দিই না। তো সৃজিত আমার উপর বিশ্বাস রেখেছিল। সেই সময় ঠিক তারপরেই আমার শ্রীময়ী এলো, এবং এই দুটো করতে করতেই চলে এলো রকি আর রানী কি প্রেম কাহিনী, ব্যাস তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। রকি আর রানী কি প্রেম কাহিনীর পর আরও বলিউড থেকে প্রস্তাব পাওয়া উচিত ছিল বলে মনে হয়? না, তার কারণ আমি তোমাকে বলি। বলিউডে, বা আমি বলিউডটা পছন্দ করি না বলতে, আমি বলি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো এই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে চন্দন চ্যাটার্জি যে রোলটা করেছিলাম, তুমি বলো তো আর কত ছবিতে এই ধরনের চরিত্র লেখা হয়েছিল, যে এই গুরুত্বপূর্ণ, যে যারা চরিত্রাভিনেতা তাকে এতটা গুরুত্ব কটা ছবি দেয়? 5টা ছবি রিজেক্ট করেছিলাম, যেখানে আমার রোল ছিল ডান্সিং ড্যাড হিসেবে, মানে ওই ভেরিয়েশন অফ দ্যাট। আমি করবো না, মুম্বাইতে আমি নিজেকে রিপিট করবো না, আমি একদম এই ব্যাপারে। তো ওরাও সেটা অ্যাপ্রিসিয়েট করে, ওরা জানে যে খুব ভালো চরিত্র না হলে এই বাঙালিটাকে ওখান থেকে আনা যাবে না। এই বাঙালিটা কাঙালি নয়, এই বাঙালিটা তার শিল্পী সত্তা বজায় রেখে আসবে। সসম্মানে যদি ওনাকে আনা যায় উনি যাবেন, নাহলে উনি যাবেন না। সেই সম্মানটা পাই, সেই সমাদরটা পাই, ওরাও জানে। তোমার মেয়ে কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে চায়? না, একেবারেই নেই। আমি 2-3 বার পরীক্ষা করেছিলাম, কি রে অভিনয় করবি, নেপোকিড হবি, হচ্ছে না, এটা আমার দ্বারা, আমার এটা অন্য ধরনের স্কিল সেট লাগে, ট্যালেন্ট লাগে, মানসিক স্থৈর্য লাগে, যেটা আমার নেই। আমি তাছাড়া ওর টেকনিক্যাল লাইনে যেতে চান, ও এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে এমটেক করতে গেছে। এরা না অসম্ভব সাহসী একটি জেনারেশন, তারা নিজেদের শর্তে বাঁচতে চায়। কেউ কিছু আরোপ করে দেবে তাদের উপরে, কিছুতেই মেনে নেবে না। এবং এরা কিন্তু সামাজিক রীতি নীতি এগুলো সব পরিত্যাগ করবে। এরকমভাবে চাকরি করতে হবে, এই বয়সে বিয়ে করতে হবে, এই বয়সে পিতামাতা হতে হবে, ওসব কিছু না। ওরা ওদের জার্নিটা ওরাই ঠিক করে। অসম্ভব প্রত্যয়ের সঙ্গে ওরা জীবনযাপন করে, ভেরি ক্লিয়ার হেডেড। না, আমি এই জেনারেশনকে নিয়ে আমি অসম্ভব আশাবাদী। এরা মানে হ্যাটস অফ। আগামী 10 বছরে নিজেকে কোথায় দেখতে চান? আমি আরও 31শে ডিসেম্বর 2036 পর্যন্ত আমি শুধু অভিনয় করতে চাই, ফুল টাইম অ্যাক্টর। তারপর আমি পার্ট টাইম অ্যাক্টর। তারপর আমার ইচ্ছে হলে কাজ করব, বাকিটা সময় অন্য কিছু করব। সেই অন্য কিছুটা হচ্ছে আমি যোগ নিয়ে পড়াশোনা করব। যোগ মানে শুধু হঠযোগ নয়, বা যোগা ওটা নয়। যোগ মানে হচ্ছে ধ্যান যোগ, রাজযোগ, ভক্তিযোগ, স্পিরিচুয়ালিটি, যেটা স্বামীজি যে পথ দেখিয়ে গেছেন। তো সেটা তো আর শহরে থেকে করা যাবে না, তার জন্য অন্যত্র যেতে হবে, আবাসিক হয়ে শিখতে হবে। সেটা বছরের একটি সময় করব, বাকি সময়টা এসে যদি কেউ আমাকে মনে করে কাজে ডাকবে তখন কাজ করব।